কোটিপতি বাবার মেয়েটি ঘুরতে এসে 10 দিনের জন্য বডিগার্ড ভাড়া করে আর সেই সুন্দর বডিগার্ডের উপর রীতিমতো ক্রাশ খায় এবং তাকে নিজের করার জন্য মেয়েটি টাকার লোভও দেখায়। তো শেষ পর্যন্ত মেয়েটির সাথে বডিগার্ডটি কি কি করেছিল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মুভির শুরুতে স্বামী নামের একজনকে দেখানো হয় যে এই মুভির ভিলেন ও একটি ড্রাগ গ্যাংয়ের লিডার। স্বামী ড্রাগ অর্থাৎ গাঁজা উৎপাদনের জন্য একটা ভালো জায়গার খোঁজ করছিল। তখনই স্বামী জানতে পারে রুদ্রকন্দায় ড্রাগসের আবাদি বেশি হয় আর ওখানকার জমিও অনেক ভালো। স্বামী তার গ্যাং মেম্বার ফারাদার কাছে যায় এবং বলে আমার পুরো রুদ্রকন্দায় চাই, তুমি যা পারো করো কিন্তু রুদ্রকন্ডা যেন আমার হাতে থাকে। ফারাদা স্বামীর কথা মতো পুরো রুদ্রকন্ডা দখল করে নেয়। এরপর সিন শিফট হয় 2002 সালের হায়দ্রাবাদে, যেখানে মূর্তি নামের একজনকে দেখানো হয় যিনি একটা অনাথ আশ্রমের ওনার। অনাথ আশ্রমে যারা ডোনেশন দিচ্ছিল তারা কিছুদিন হলো আর ডোনেশন দিচ্ছে না, তাই মূর্তি তাদেরকে কল দিচ্ছিল। তাদের মধ্যে একজন হিরোইনের দাদা ছিলেন যিনি কল ধরছিলেন না। নেতা ও আরো বড় বড় লোক ডোনেশন দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু তারা তাদের কথা রাখে না। এরপর মুভির হিরো রামকে দেখানো হয় যে ওই অনাথ আশ্রমেই থাকতো। রামও তার বন্ধুরা পড়াশোনা ছাড়াও ছোট মোটো চুরি করা শুরু করে, যারা কিনা অনাথ আশ্রমে ডোনেশন দেওয়ার প্রতিশ্রুতি করে ধোকা দেয়। রাম তাদের কাছ থেকে টাকা চুরি করে এবং তা অনাথ আশ্রমে দিয়ে দেয়। এরপর রাম বড় হয়ে রবিন হুডের মতো বড় বড় চুরি করে, এজন্য সে রবিন হুড নামে পরিচিতি পায়। মিনিস্টারের সাথে কাজ করা একজন লোকের থেকেও চুরি করে, যার জন্য মিনিস্টার চিন্তায় পড়ে যায়। মিনিস্টার ভিক্টর নামের এক পুলিশকে রবিন হুডকে ধরার দায়িত্ব দেয়। ভিক্টর রবিন হুডকে যে কোনো ভাবে ধরার চেষ্টা করে। একদিন রবিন হুড সোনা চুরি করে এবং বিক্রি করার জন্য একটা জায়গায় যায়। ভিক্টর সে খবরটা পায় এবং তার লোক পাঠায় নজর রাখার জন্য। রবিন হুড বিষয়টা জানতো না। রবিন হুড কোনোভাবে ছদ্মবেশ ধরে সোনা বিক্রি করে টাকা এনে তা অনাথ আশ্রমে দিয়ে দেয়। এতে ভিক্টরের অনেক বড় ধাক্কা লাগে, এটা ভেবে যে সে কিভাবে বেঁচে গেল। এরপর রবিন হুড আরেকটা চুরির জন্য তৈরি হয়। রবিন হুড একটা অ্যাপার্টমেন্টে যায় এবং চুরি করে। ভিক্টর জানতে পারে রবিন হুড ওই অ্যাপার্টমেন্টে আছে। তখন ভিক্টর ওই অ্যাপার্টমেন্টে সিকিউরিটি বাড়িয়ে দেয়। রবিন হুড লকার রুমে যায় এবং হেলমেট দিয়ে মুখ ঢেকে নেয়। লকার থেকে টাকা বের করে নেয়। ওইদিকে ভিক্টর তার ফোর্স নিয়ে লকার রুমের সামনে চলে আসে, তাই রবিন হুড এসি রুফ খুলে বিল্ডিং এর ছাদে চলে যায়। ভিক্টর তার পিছু নিয়ে ছাদে যায় এবং রবিন হুডকে ধরে ফেলে, কিন্তু রবিন হুড বলে আমি রবিন হুড না, আমি রাম। আমি রবিন হুডকে ধরার জন্য এখানে এসেছি, আমি আপনাদের সাহায্য করব রবিন হুডকে ধরার জন্য। রবিন হুড ভিক্টরকে ধোকা দেওয়ার চেষ্টা করে। ভিক্টর রেগে গিয়ে রবিন হুডের দিকে বন্দুক ধরে। তখন ভিক্টরের লোকজন এসে বলে ও রবিন হুড না, ও কিছুদিন আগে রবিন হুডের নামে কেস করেছে। ভিক্টর রামকে ওয়ার্নিং দেয় এবং ওকে চলে যেতে বলে, আর বলে তোকে যদি আরেকবার দেখি তাহলে তোকে রবিন হুড বানিয়ে তোর নামে কেস করে দিব। ওয়ার্নিং শুনে রাম বলে আমিও আপনাদের মতো রবিন হুডকে খুঁজতে এসেছি। রবিন হুড আমার অনেকগুলো টাকা চুরি করেছে। এটা বলে রাম ওখান থেকে চলে যায়। সবাই মনে করে রাম ও রবিন হুডের মধ্যে কোনো কানেকশন নেই, কিন্তু ভিক্টর রামকে সন্দেহ করে। তার মনে হয় ওই আসল রবিন হুড। ভিক্টর তার লোকজনদের বলে রামের উপর নজর রাখতে। ভিক্টরের লোক রামের উপর নজর রাখে, কিন্তু রাম কোনোভাবে লুকিয়ে ছদ্মবেশে অনাথ আশ্রমে যায়। অনাথ আশ্রমে গিয়ে সে তার বন্ধুদের বলে আমি এখন থেকে চুরি করা ছাড়ছি, কারণ আমার পিছনে পুলিশ লেগে গেছে। এভাবে চলতে থাকলে পুলিশ কোনো না কোনো দিন অনাথ আশ্রমে পৌঁছে যাবে। অনাথ আশ্রমে কিছু হলে আমি সহ্য করতে পারবো না। এখন থেকে রবিন হুডের কাজ ছেড়ে আমি জব করব। পরের সিন অস্ট্রেলিয়াতে দেখানো হয়। হিরোইনের বাবা বাসুদেবকে দেখানো হয়, যিনি ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য মেডিকেশনের খোঁজ করছেন যেটা গাঁজা দিয়ে তৈরি হয়। তিনি আসলে ইন্ডিয়াতে কোম্পানি শুরু করতে চান, কিন্তু তার আগে হিরোইন নীরা তার বাবাকে বলে যে সে ইন্ডিয়া যেতে চায়, কিন্তু বাসুদেব নীরাকে ইন্ডিয়াতে পাঠাতে রাজি হয় না। তবে নীরা ইন্ডিয়াতে যাওয়ার জন্য তার বাবার কাছে জেদ করে। নীরা জেদের কাছে হার মেনে বাসুদেব তাকে ইন্ডিয়ায় যাওয়ার জন্য পারমিশন দেয়। তখনই বাসুদেবের বন্ধু আসে তার কাছে। সে বলে আমি নীরাকে ইন্ডিয়ায় পাঠানোর ব্যবস্থা করব এবং সেফলি 10 দিনের মধ্যে তাকে ফিরিয়ে আনবো, এর দায়িত্ব আমি নিচ্ছি। তারপর সে নীরাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেয়। এর জন্য নীরার পিএ জ্যোতি, যে একজন ছেলে, সেই ইন্ডিয়ার একটা সেক্রেটারি এজেন্সির সাথে কন্ট্রাক্ট করে। জ্যোতি গুগলে সার্চ করে জানতে পারে যে ওইটা নাম্বার 1 এজেন্সি, যেখানে প্রায় সব এজেন্টই বয়স্ক, আর ওই এজেন্সিতেই রাম জয়েন করার জন্য আসে। জন রামকে নিবে কিনা তা ভাবে। তখনই হিরোইনের পিএ জ্যোতি এজেন্সিতে কল করে বলে যে নীরার জন্য সেক্রেটারি লাগবে। তখন জন অনেক কম টাকা চায়। সাথে সাথে রাম ফোন নিয়ে নেয় এবং প্রফেশনালি কথা বলে। জ্যোতি তাকে জানায় যে তার প্রাইভেট জেট ও হাই সেক্রেটারি লাগবে। রাম বলে ঠিক আছে, কিন্তু আমায় $1,00,000 পাঠিয়ে দাও। তখন জন ফোন কেড়ে নিয়ে কেটে দেয় আর বলে তোর এতগুলো টাকা চাওয়া ঠিক হয়নি। সাথে সাথে জ্যোতি $1,00,000 পাঠিয়ে দেয়। এটা দেখে জন অবাক হয়। রাম জ্যোতিকে ফোন দিয়ে বলে অ্যাডভান্স চলে এসেছে। জ্যোতি বলে অ্যাডভান্স কেন, এটা তো ফুল পেমেন্ট। রাম বলে কাজ হওয়ার আগে $1,00,000 আর কাজ হওয়ার পরে $1,00,000। এতে জ্যোতি রাজি হয় এবং 6 তারিখে তৈরি থাকতে বলে। 6 তারিখে রাম ও জন এয়ারপোর্টে যায় বড় বড় গাড়ি
নিয়ে, কিন্তু নীরা রাম ও জনকে ইগনোর করে। এটা দেখে রাম জনকে বলে এই মেয়েটার অনেক ইগো। জন বলে টাকাওয়ালারা এমনই হয়। এরপর তারা গাড়ি করে যেতে থাকে। এতক্ষণে আমরা জানতাম না যে নীরা কেন ইন্ডিয়াতে এসেছে। নীরাকে তার আন্টি ফোন করে জানায় যে তার দাদাজি অসুস্থ, তাকে তাড়াতাড়ি ইন্ডিয়াতে চলে আসতে বলে। আসলে নীরার দাদাজি সুস্থই ছিল, কিন্তু নীরার আন্টির গলায় স্বামীর লোক ছুরি ধরে নীরাকে মিথ্যা কথা বলতে বাধ্য করে। নীরা ইন্ডিয়াতে এসে প্রথম দিন হায়দ্রাবাদে ঘোরে এবং পরের দিন রুদ্রকন্ডায় যাওয়ার প্ল্যান করে। সেদিন নীরা যখন হায়দ্রাবাদের শপিং মলে যায় তখন জন লোক লাগিয়ে নীরাকে ধমকায় এবং কিডন্যাপ করার চেষ্টা করে, যাতে নীরাকে বাঁচিয়ে তারা তাদের ইমপ্রেশন বাড়াতে পারে। কিন্তু এরই মধ্যে সেখানে স্বামী ও নীরার দাদাজির লোকজন চলে আসে। স্বামীর গ্যাংয়ের লোক নীরার সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু রাম তাদের মেরে তাদের থেকে আসল কথা জানতে পারে। নীরাকে রুদ্রকন্ডা যাওয়া থেকে রাম আটকায় এবং এরই মধ্যে স্বামীর লোক ভুল করে অন্য মেয়েকে নীরা ভেবে কিডন্যাপ করে। তাই রুদ্রকন্ডার লোকজন তাদের পিছু নেয়। ওই সময় দাদাজির লোকজন স্বামীর কাছে ধরা পড়ে। পরের দিন রাম, নীরা, জ্যোতি ও জন রুদ্রকন্ডায় যায়। ওখানে পৌঁছাতে গ্রামের লোকজন নীরাকে ওখান থেকে চলে যেতে বলে। নীরা বুঝতে পারছিল না আসলে এখানে কি হচ্ছে। তখনই ফারাদা নীরাকে বলে আমরা তোকে ইচ্ছা করে এখানে এনেছি, স্বামী এখন গ্রামে নেই। স্বামী যখন গ্রামে আসবে তখন তোর সাথে কথা বলবে, ততক্ষণ এই গ্রাম ছেড়ে যেতে পারবি না। নীরা তার দাদাজির কাছে যায়। দাদাজি তাকে বলে তুই এখানে কেন এসেছিস, তুই এখান থেকে চলে যা। নীরা ফিরে যাওয়ার জন্য তৈরি হয়। যখন সে চলে যেতে যায় ফারাদা জানতে পারে এবং সে লোকজন পাঠায় আটকানোর জন্য, কিন্তু রাম সবার থেকে নীরাকে বাঁচিয়ে তাকে ফারাদার কাছে নিয়ে যেতে চায়। নীরা জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে ওখানে নিয়ে যেতে চাচ্ছ। রাম বলে তুমি গ্রামের লোকজনদের অনেক উপকার করতে পারো। এসব বলে রাম নীরাকে মানিয়ে নেয়। তখন নীরা যাওয়ার জন্য ওকে বলে। তারা ফারাদার কাছে যায়। তখন ফারাদা আরো অনেক লোক পাঠায়, কিন্তু রাম তাদের সবাইকে মারে। এটা দেখে নীরা ইমপ্রেস হয়। অন্যদিকে স্বামীকে দেখানো হয় সে একজন বিদেশির সাথে গাঁজার ডিল করে। এদিকে রাম রুদ্রকন্ডার লোকজনদের অবস্থা দেখে সিদ্ধান্ত নেয় যে সে রুদ্রকন্ডার লোকজনদের রক্ষা করবে আর তারা সেখানেই থেকে যায়। পরের দিন রাম ও নীরা গ্রামের কালেক্টরের সাথে দেখা করে স্বামীর গাঁজার ব্যবসার কমপ্লেন করে। তখন কালেক্টর তার কার্ড দিয়ে বলে আপনারা যখনই গাঁজার বিষয়ে জানতে পারবেন আমাকে ইনফর্ম করবেন, আমি সাথে সাথে অ্যাকশন নিব। তারপর হোম মিনিস্টারকে দেখানো হয় যিনি স্বামীর সাথে মিলেছিলেন। মিনিস্টার স্বামীকে ডেভিড ভাইয়ের কথা বলে যে অনেক বেশি পরিমাণ গাঁজা ডেলিভারি চাচ্ছিল। তখনই সেখানে রাম ও নীরা চলে আসে। তারা দেখে যে কালেক্টরও তাদের সাথে মিলে আছে। তখন নীরা স্বামীকে ব্ল্যাক চেক দিয়ে বলে যে তোমার যত অ্যামাউন্ট লাগবে নাও, কিন্তু রুদ্রকন্ডাকে ছেড়ে দাও। কিন্তু স্বামী তো ইন্টারন্যাশনাল মার্কেটের লাইসেন্স পেতে চাচ্ছিল, এজন্য সে নীরার ডিল রিজেক্ট করে দেয়। তখন রাম বলে যে আমি জানতাম তুই রাজি হবি না, তাই আমি এখানে চারিদিকে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। আর এখন তোর সাথে মিনিস্টার ও কালেক্টরও ফাঁসবে। এতে স্বামী রেগে যায়। এর আগে ডেভিড ভাই স্বামীকে গাঁজার অ্যাডভান্স পাঠায়। রাম স্বামীকে হুমকি দিয়ে যাওয়ার সময় স্বামীর ফোনে একটা লিঙ্ক পাঠায়। লিঙ্ক ওপেন করার সাথে সাথে স্বামীর ফোন হ্যাক হয়ে যায়। রাম তার বন্ধু সহায়তায় স্বামীর অ্যাকাউন্ট থেকে অনাথ আশ্রমে টাকা ডোনেট করে, সাথে ডেভিডের অ্যাকাউন্ট থেকেও টাকা চুরি করে। পরে স্বামী রামের এই স্ক্যামের কথা জানতে পারে। স্বামী তার লোকজনদের দিয়ে রাম, নীরা ও গ্র্যান্ডফাদারকে ধরে নিয়ে আসে। স্বামী লোকজন রামকে অনেক গাঁজা খাওয়ায়। তখনই আমরা জানতে পারি যে রামকে নীরার দাদাজি রেলওয়ে স্টেশন থেকে মূর্তির অনাথ আশ্রমে রেখে আসে। কিছুদিন পরে নীরার দাদাজি রামকে অনাথ আশ্রম থেকে নিয়ে যেতে চায়, কিন্তু রাম ওই অনাথ আশ্রমের সবার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, সে যেতে চায় না। এটা দেখে দাদাজি গ্রামে চলে যায় এবং প্রতি বছর রামের জন্য টাকা পাঠাতো, কিন্তু একবার টাকা আসা বন্ধ হয়ে যায়। তখন আবার 2002 সালের সিনে দেখানো হয় যেখানে একদিন অনাথ আশ্রমের ওনার দাদাজিকে ফোন দিচ্ছিল, কিন্তু তিনি ফোন ধরছিলেন না, কারণ স্বামী পুরো গ্রাম দখল করে সেখানকার নেটওয়ার্ক বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে রামের নেশা কমে যায় এবং সে গুন্ডাদেরকে অনেক মারে। সেখানে স্বামী ও রামের ভিতরে মারামারি হয়, আর তখন সেখানে পুলিশ ভিক্টর চলে আসে। স্বামীর দিকে বন্দুক ধরে এবং তার দিকে এগিয়ে যায় এবং বলে তুই তো রবিন হুড, এটা বলে তাকে ধরে। স্বামী বারবার বলে আমি রবিন হুড নই, কিন্তু ভিক্টর তার কোনো কথা শুনে না, কারণ ভিক্টর জানতে পায় যে স্বামীর অ্যাকাউন্ট থেকে অনাথ আশ্রমে টাকা পাঠানো হয়েছে, যেটা রাম তার ফ্রেন্ডের সাহায্যে করেছিল। এরপর ভিক্টর রামকে বলে যে তুই কিভাবে আমার আগে এখানে পৌঁছালি। রাম বলে যে আমাকে ধোকা দিয়েছে, তাকে আমি কিভাবে ছাড়তে পারি। এরপর ভিক্টর স্বামীকে জেলে পাঠায়। তখন মিনিস্টার দেখতে আসে যে আসলে রবিন হুডকে। মিনিস্টার স্বামীকে দেখে কোনো কথা না বলে চলে যায়। স্বামী জেলে বসেছিল, তখনই পিছন থেকে আওয়াজ আসে যে রবিন হুড আমার সাথে অন্যায় করেছে। তখন স্বামী ঘুরে দেখে ডেভিড ভাই। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে মূর্তি রামকে রবিন হুডের স্টোরি শোনাচ্ছিল। সেই স্টোরি আরেকজন শুনছিল, সে আর কেউ নয়, ডেভিড ছিল। রাম তখন থেকে রবিন হুড হতে চায় আর ডেভিডও রবিন হুড হতে চায়। আর এখানে আমরা জানতে পারি যে রাম ও ডেভিড তারা ছোটবেলায় অনাথ আশ্রমে একসাথে ছিল। আর এই সাসপেন্সের সাথেই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়।